3 things that a person যে বাইরে যেতে চায় তার এখন থেকে করা উচিত যার বয়স 19 বছর। 3 things সবার প্রথমে ধরেন যার বেতন 1,10,000 টাকা, 1,20,000 টাকা, 5 বছর চাকরি করেছে, অনেক হাই পেইং আমি জানি, এমন একটা জব জানি সুপারভাইজার, এরকম একটা জব পেতে কয়েকটা স্কিল কি লাগতে পারে সেটা জানতে চাচ্ছি। পরে তারপর বুঝতে হবে যে আমাকে যে ইন্টারভিউ করবে ও কি শুনতে চায়, এটা তোমার প্রেডিক্ট করতে পারতে হবে। জার্মানিতে যদি কেউ যেতে চায় তার সবচেয়ে বেস্ট ওয়ে কি, ওখানকার বর্তমান সিচুয়েশন কি? কারণ ট্রাম্প তো বর্তমানে আপনি জানেন। তুমি একজন স্পেশালিস্ট গ্র্যাজুয়েট, একজন বিবিএ গ্র্যাজুয়েট, একজন ফিজিক্স গ্র্যাজুয়েট, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, তোমার কি দেশের বাইরে গিয়ে সারা জীবন ডেলিভারি জব করা উচিত? কারো দেশের বাইরে মুভ করা উচিত কি উচিত না? আমরা মনে করি একজনকে জব দিয়ে ওকে আমি কিনে নিছি। হ্যাঁ, ধরো কেউ একজন বলতেছে স্যার আমি আজকে একটু ছুটি কাটাচ্ছি আমার ফ্যামিলির সাথে ঢাকার বাইরে একটা রিসোর্টে, ওইখানে বসে মিটিং করাবে। উনি ওই বারবিকিউ থেকে উঠে গিয়ে ওই যে বারবিকিউর যে আগুনের আলোতে সেইখানে ল্যাপটপ খুলে ভিডিও কল করতেছে রাত 10টার সময় তার অফিসের কলিগদের সাথে। মানে ইট বাগড মি এ লট। তো ভাইয়া, আমি এই পডকাস্টে আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা খুবই আগ্রহের জায়গা এভাবে কাজ করে যে আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশের বাইরে যাব, বাংলাদেশের বাইরে গেলে আমার লাইফটা অনেক বেটার হবে। অ্যান্ড আপনি ব্যাচেলার্সের টাইম থেকে অলমোস্ট প্রায় 10 বছর দেশের বাইরে, এবং আপনি বলছেন আপনার এক ভাই ইউএসএতে থাকে, সো আপনাদের বাইরের জীবনটা অনেক সুন্দর করে দেখছেন। অ্যাকচুয়ালি কি আমরা যেগুলো শুনি লাইফ অ্যাব্রড ইজ গুড ব্যাড, এটার আপনার অ্যাকচুয়াল মানে ফিডব্যাকটা কি? ওকে, ফিডব্যাক হলো দেশের বাইরের লাইফ সবার জন্য না, ঠিক আছে? এটা একেবারে খুবই ইন্টারেস্টিং কথা বলছেন, এটা কেউ বলতে শুনিনি। হ্যাঁ, অনেস্ট অপিনিয়ন। সবার লাইফ একেবারে আলাদিনের চেরাগের 3টা ইচ্ছার মতো পূরণ হয়ে মানে সুন্দর হয়ে যাবে এরকম না। হ্যাঁ, দেশের বাইরে মানে আমি যখন গেছি তখন আমার এজ হলো 19 ইয়ার্স ওল্ড। আই ওয়াজ 19 ইয়ার্স ওল্ড। তো ওই সময়টা আসলে গ্রোথের টাইম। হ্যাঁ, তো ওই সময় যখন আমি একটা ইন্টারন্যাশনালাইজড ইউনিভার্সিটিতে পড়তে গেছি মালয়েশিয়াতে, তখন অনেক দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক দেশের টিচাররা ছিল, প্রফেসররা ছিল, অনেক আইডিওলজির সাথে পরিচয় হয়েছে, অনেক কালচারের সাথে এক্সপোজ হইতে পারছি। এইসব কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য এটা খুব এনরিচিং ছিল। এরপরে যখন ইউরোপে যাওয়া হয় তখন আবার আরেক ধরনের কালচারাল শকও বলা যায়, বিকজ এশিয়া বা মালয়েশিয়া হলো একটা মুসলিম দেশ। হ্যাঁ, তো অনেক কিছু আমাদের সাথে মিল আছে, অবশ্যই বাংলাদেশের সাথে মিল থাকবে। তারপর মালয়েশিয়াতে অনেক কিছু অ্যাকচুয়ালি ঢাকার থেকে বেটার, যেমন ঢাকার মতোই খরচ কিন্তু ঢাকার মতো ট্রাফিক নাই, সিকিউরিটির সমস্যা নাই, ঢাকার থেকে ক্লিনার। হ্যাঁ, আবার অনেক ডিসঅ্যাডভান্টেজ হলো অনেকে ফ্যামিলি থেকে দূরে থাকলে ওই বয়সে 19-20 বছর বয়সের যে ইন্ডিপেন্ডেন্সটা, ফ্রিডমটা, ওইটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি ড্রপ আউট হয়ে যেতে, নিয়ে লাইফ অন্যদিকে ডাইভার্ট করে ফেলতে। আবার অনেক ফ্রেন্ডকে দেখছি অনেক এই ফ্রিডমটা পাওয়ার কারণে ওইটাকে অপরচুনিটি কাজে লাগায় লাইফের 10x রিটার্ন বানাতে। হ্যাঁ, তো সব কিছুই হইতে পারে তোমার সাথে, বাট ইউ হ্যাভ টু নো যে তোমার গোলটা কি। তুমি যেমন আমি যখন ফার্স্ট টাইম দেশের বাইরে গেছি তখন আমার কোনো ফিক্সড গোল ছিল না। আমি হয়তো চিন্তা করছি যে পড়াশোনা শেষ করে হয়তো দেশে চলে আসবো, অথবা এই দেশ থেকে কানাডা যাব, ইউএসএ যাব, নাহলে জার্মানি যাব। মানে কোনো ফিক্সড গোল ছিল না। বাট গোলটা কখন আসে? যখন তোমার পিছন থেকে পুশ আসে যে নাও আই এম 25, আমাকে ভালো করতে হবে, আমার ফ্যামিলির টাকা পয়সা নিয়ে সারাদিন চললে হবে না, আই হ্যাভ টু আর্ন মাই ওন মানি। তারপর ধরো অ্যাম্বিশন আসে কিছু, যে নিজের এজেন্সি চালাবো, হ্যাঁ, নিজের বিজনেস বড় করব। অনেকের এই জিনিসটা ভাল লাগে যে তুমি অনেক মানুষকে এমপ্লয় করতেছো, ওরা ওদের ফ্যামিলিকে হেল্প করতেছে, এই জিনিসটা মানে ফুলফিলমেন্ট লাগে নিজের কাছে। তারপর মোস্ট অফ অল মানে লাইফটাকে তুমি কিভাবে এনভিশন করতেছো? এই যে তুমি আগের পডকাস্টে বলতেছিলা যে তুমি যখন ওই যে জ্যামে ঝুলে অফিস করতে যাইতা, হেঁটে যাওয়া লাগতো, রাত 1টায় বাসায় যেতে, রান্না বান্না করে ঘুমাইতা, লাইফে কোনো টাইম ছিল না। তুমি তখন ভিশন করতে যে আমি একদিন আমার অ্যাটলিস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ওয়ার্ক থাকবে, আমি সেখানে ইচ্ছা কাজ করতে পারবো, একটা উইকডেতে বসে পডকাস্ট করতে পারবো, আই উইল নট বি বাউন্ড উইথ এনি মানে কি বলে সময়ের যে শৃঙ্খলায় ওইটা আটকে যাব না। এই শৃঙ্খলা কিন্তু অনেকে আটকায় গেছে।
হ্যাঁ, ৯টা-৫টা জব করতে গিয়ে আসলে ৯টা-৫টা জব তো হয় না। সকাল ৭টায় শুরু হয়, রাত ১১টায় গিয়ে শেষ হয় জ্যাম-ট্যাম হিসাব করলে। তো এইগুলা অনেকে এভয়েড করতে চায়। আমি তো ছোটবেলা থেকে ঢাকায় বড় হইছি। আমার পুরা স্কুল লাইফ, কলেজ আমি ঢাকায় থাকছি। আম আমার বাসা ছিল ধানমন্ডিতে, আমার স্কুল ছিল উত্তরায়। সো অনেক দূর। অনেক দূর। তাও ওই সময় এত জ্যাম ছিল না। এজন্য somehow I could manage, হ্যাঁ? বাট এটা এখন কোনোভাবেই ম্যানেজেবল না এবং কিন্তু অনেকেই করে না। অনেকের হচ্ছে, বাসা করছে। ধানমন্ডি থেকে উত্তরা, বসুন্ধরায় গিয়ে জব করতেছে না? করছে তো। উল্টাটাও হচ্ছে। তো এটা হয়তো এখন আমি পারতাম না। ওই জিনিসটা আমি ওই বয়সে এনভিশন করছি যে না, I need to go out of my comfort zone. আমার নিজের বাসার বাইরে যেতে হবে। আমার দেশের বাইরে একটা কোনো রকম কানেকশন ছাড়া, কোনো রকম নেটওয়ার্কিং ছাড়া I have to start from zero. তুমি যেকোনো দেশের বাইরে যেখানেই যাবা you have to start from zero and then you grow from there. স্টার্ট ফ্রম জিরো বলতে এক্স্যাক্টলি আমি কি মানে বুঝতে চাই? এটা আমি চাই অনেক মানুষ দেখুক। কারণ অনেকেই মানে বাংলাদেশে এখন তো বর্তমানে আরো বেশি মানুষ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে। সো স্টার্ট ফ্রম জিরো মানে একটা আছে যে ঠিক আছে আমার মানে ওখানে আমি যেটা বুঝি যে আমার ওখানে পরিচিত কেউ নাই ওভাবে করে। বা আমাকে জব তখন খুঁজতে হবে। আমাকে পুরো বাসার কথার কথা আপনি ভালো ফ্যামিলিতে বড় হয়েছেন। আপনার ফ্যামিলিতে সবকিছু ছিল। সো আবার ওখানে বেড কেনার জন্য যেতে হচ্ছে। নতুন গাড়ি নেওয়া, এটা নেওয়া অনেক কিছু আছে। সো ডু ইউ মিন দ্যাট অর হোয়াট ডু ইউ মিন বাই স্টার্ট ফ্রম জিরো? স্টার্ট ফ্রম জিরো ফার্স্ট অফ অল, তুমি ধরো এখানে ছোট থেকে বড় হয়েছো, তোমার একটা স্কুল আছে, কলেজ আছে, তোমার টিচাররা আছে, তোমার ফ্যামিলি আছে, রিলেটিভস আছে, ইউ নো এ লট অফ পিপল বাই ডিফল্ট। ঠিক আছে, তুমি ছোটবেলা থেকেই অনেককে তুমি জানো, হ্যাঁ, তোমার একটা কানেকশন আছে। জি। তুমি আজকে তোমাকে যদি আমি নিয়ে স্পেনের একটা সিটিতে রেখে আসি বা তোমাকে জার্মানির একটা সিটিতে রেখে আসি যেখানে ইংলিশও বলে না, জার্মান বলে, হ্যাঁ, ওইখানে গিয়ে হাউ উড ইউ স্টার্ট? তখন তোমার মনে হবে না যে আমি পুরো জিরো থেকে স্টার্ট করতেছি? হ্যাঁ, তুমি এখানে অনেক কিছু জানো, বাট এই জিনিসটাই তোমাকে জার্মানে করতে হবে আগামীকালকে থেকে। হ্যাঁ, ইটস টাফ। তোমাকে যদি প্যারিসে রেখে আসি বা ফ্রান্সের অনেক দূরে লিল, তারপর আরো বিভিন্ন ছোট ছোট সিটি আছে, ওইখানে রেখে আসি, তোমার সব পুরো জিনিসটা ফ্রেঞ্চে করতে হবে, ওদের কালচার মেনে করতে হবে, ওদের স্টাইলে করতে হবে। গোল তো মানে আমার লাইভলিহুড ইনকাম করা আর আমার যেসব ড্রিম আছে ওইগুলো ফুলফিল করা। এখানে আপনি একটা জিনিস বলছিলেন মনে আছে? আমাদের একটা পডকাস্টে যে আমাদের এখানে একজন বস যদি আপনি অফিস টাইমের বাইরে কাজ করেন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে খুশি ছেলেটা কত কষ্ট। আপনাকে নাকি বলছিল যে উদয় ইউ ডোন্ট কি উই ডোন্ট ওয়ার্ক এট নাইট বা কিছু একটা। বলছে নাইট শিফট করার দরকার নাই তো। হ্যাঁ, সো এরকম আরকি মানে জার্মানি, ফ্রান্স আরো বিভিন্ন অনেকগুলো দেশ আছে সেখানে আসলে ওয়ার্কের বাইরে মানে ওয়ার্ক আওয়ারের বাইরে এমপ্লয়িকে কন্ট্যাক্ট করা ইল্লিগাল। ইটস নট ইভেন মানে লিগাল টু কন্ট্যাক্ট দেম। অনেক দেশে আছে যেসব দেশ বেশি ক্যাপিটালিস্টিক, ধরো ইউএসএ, হ্যাঁ, বা জাপান। জাপান, চায়না, এরা ধরো ওয়ার্ক আওয়ারের বাইরেও কন্ট্যাক্ট করবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অত বেশি অ্যাপ্রিসিয়েট করবে না। আমার আসলে ওয়ান অফ দ্য রিজন অলসো মানে টু চুজ ইউরোপ ছিল এটা, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। দে প্রিফার মানে কমফোর্টেবিলিটি ওভার প্রফিটেবিলিটি। হ্যাঁ, কোম্পানি ২ টাকা কম ইনকাম করতে পারে, ১ মিলিয়ন রেভিনিউ কম হইতে পারে, বাট দে গো আউট অফ দেয়ার ওয়ে টু মেক দেয়ার এমপ্লয়িজ হ্যাপি। এইটা একটা কালচার এবং এইচআররা অনেক ট্রাই করে প্রমোট করতে যে ওদের কোম্পানিতে এরকম অনেক ফান অ্যাক্টিভিটি হয়, ফান কালচার আছে। যে কারণে ধরো একজন ডেভেলপার যে অনেক মানে এক্সপেরিয়েন্সড এবং সিনিয়র, ওর কিন্তু জবের অভাব হয় না। ও জার্মান না বলুক, ও ফ্রেঞ্চ না বলুক, ওর জব আছেই। ইফ হি ইজ এ ক্রিয়েটিভ প্রবলেম সলভার, এ মার্কেটার, হ্যাঁ? তো ওকে কিন্তু অনেক কোম্পানি নিয়ে টানাটানি করে। তখন ওরা ট্রাই করে ওকে কনভিন্স করতে যে আমার 30 ডেজ পেইড লিভ আছে। তোমার কোনো ৯টা-৫টা করতে হবে না। তুমি যখন ইচ্ছা তখন অফিসে আসবা। জাস্ট আওয়ারগুলা 40 আওয়ার্স যেভাবে করে দিয়ে যাবা। হ্যাঁ, তোমার ফুল অটোনমি থাকবে তোমার ডিসিশনের উপরে। এরকম অনেক কিছু করে কনভিন্স করার ট্রাই করে। হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ? তুমি একটু চিন্তা করো ইন কন্ট্রাস্ট। আমরা মনে করি একজনকে জব দিয়ে ওকে আমি কিনে নিছি। হ্যাঁ, ধরো কেউ একজন বলতেছে, "স্যার আমি আজকে একটু ছুটি কাটাচ্ছি আমার ফ্যামিলির সাথে ঢাকার বাইরে একটা রিসোর্টে।" ওইখানে বসে মিটিং করাবে। মানে আমি এরকমও আমার কাজিনদের দেখছি যারা ভালো কর্পোরেট জব করে। আমরা একবার গ্রামে গিয়ে শীতের বেলা মানে ইটের ভাটা আছে আমার এক আত্মীয়ের, ওইখানে আমরা বারবিকিউ করতেছিলাম। তো
উনি ওই বারবিকিউ থেকে উঠে গিয়ে ওই যে বারবিকিউর যে আগুনের আলোতে সেখানে ল্যাপটপ খুলে ভিডিও কল করতেছে রাত 10টার সময় তার অফিসের কলিগদের সাথে। ইট মানে মানে ইট বাগড মি এ লট। মানে আই এম গ্ল্যাড যে আমি ওই জব করি না, বাট আমার ওর জন্য অনেক খারাপ লাগছে বিকজ হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ দ্যাট? হি আর্নস মাশাআল্লাহ অনেক ভালো টাকা ইনকাম করে, বাট হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ দ্যাট? পারফেক্ট। আপনি একটা কথা বলেছিলেন যে কার জন্য বিদেশ, কার জন্য বিদেশ না। কার জন্য বিদেশ না? আর কার জন্য বিদেশ? কার জন্য বিদেশ না? আমি তোমাকে তাহলে একটা এক্সাম্পল বলি, হ্যাঁ? ধরো একজন বিদেশে গেছে, হ্যাঁ? আমি যেহেতু ইউরোপে থাকি আমার ওইটা নিয়ে এক্সপেরিয়েন্স আছে, ওইটাই এক্সাম্পল দেব। উনি গেছে, যাওয়ার পরে উনি এক্সপেক্ট করবে যে আচ্ছা আমি এখানে গেছি, আমার আশেপাশের যে নেইবার, আমার যে স্টুডেন্ট যারা আছে, সবাই আমার এমনি অটোমেটিক ইউনিভার্সিটিতে গেলেই ফ্রেন্ডস হয়ে যাবে। তারপর আমার একটা গুড সোশ্যাল লাইফ হবে। আমি মুভি-টুভিতে যেরকম দেখি পার্টি-টার্টি করব, সবার সাথে ইনক্লুসিভ হয়ে থাকবো। তারপর somehow আমি বিভিন্ন জায়গায় জব-টব করে টাকা কামায় ফেলবো। অ্যান্ড দেন I will have a good life. It's not that. ১ম যখন কেউ একজন দেশের বাইরে পড়তে যাবে, আমি আমি মনে করি যে এই পডকাস্টটা যারা দেখতেছে তারা এরকমই হয়তো সে ব্যাচেলর সার্চ করেছে, করে তারপরে আমাদেরটা দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ। সো ওরা হয়তো ব্যাচেলর ডিগ্রি করতে যাবে বা মাস্টার্স করতে যাবে ব্যাচেলর শেষ করে। সবার আগেই এই কালচারাল শকটা মোটামুটি খাবে যে বিদেশে অ্যাকচুয়ালি সবাই সবার কথা চিন্তা করে, কারো টাইম নেই আরেকজনের উপরে তাকানোর। তারপরও অনেকে লাকি এনাফ, ফরচুনেট এনাফ যে ওইখানেও একটা সোসাইটি বা একটা মানে কমিউনিটি বানাইতে পারে। নিজেদের ফ্রেন্ডদের হোক, বাংলাদেশীদের হোক। বাট মোস্ট অফ দ্য টাইম আসলে টাইম অতটা দেওয়া সম্ভব হয় না বিকজ ইটস এক্সপেনসিভ টু লিভ দেয়ার এবং অ্যাফোর্ড করার জন্য সবাইকে কাজ করতে হয় সবসময়। সো নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে আসলে এগুলো করতে হবে, মানুষের সাথে মিলতে হবে। তারপর নিজে যে কাজগুলো লাইক করে ওইগুলো করতে হবে, ওগুলো অ্যাফোর্ড করার জন্য আবার কাজ পাইতে হবে। সো অনেকে গিয়ে অনেক ডিপ্রেসড হয়ে যায় যে আমি সারা জীবন দেশে বড়, বড় মানে গাড়ি ঘোড়ায় চড়ছি, আমার কোনো অভাব ছিল না। আমি এখন এসে ডেলিভারি জব করব, আমি এখন এসে ওয়েটারের জব করব। এটা অনেকের মনে হয়। বাট অনেকে আবার এটাকে দে eat up and they মানে Move go there and forward. they move forward. হ্যাঁ, এভাবে চিন্তা করে যে they own up to it যে আমার পড়াশোনা করতেছি, আমি একজন স্টুডেন্ট, আমাকে এফোর্ড করতে হলে আমার এটা করতে হবে। হ্যাঁ, আমি আস্তে, আস্তে in the meantime স্কিল আপ করব, করে আমি আরো বেটার জব বা বেটার অপরচুনিটি খোঁজার ট্রাই করব। হ্যাঁ, বাট ওই যে ট্রানজিশন টাইমটা ৬ মাস, ১ বছর, অনেকের ২ বছর, অনেকের ১০ বছরও হয়ে যায়। আমি কোনো জব ছোট করতেছি না, বাট তুমি একজন স্পেশালিস্ট গ্র্যাজুয়েট, একজন বিবিএ গ্র্যাজুয়েট, একজন ফিজিক্স গ্র্যাজুয়েট, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। তোমার কি দেশের বাইরে গিয়ে সারা জীবন ডেলিভারি জব করা উচিত? উচিত তো না। না, আমি এখানে আপনার স্টোরিটা জানতে চাই যে আপনি যে ১ম থেকেই কিভাবে ভালো কিছু করতে পারলেন? উম এখানে ১ম দিকে গিয়ে যে আমিও ভালো কিছু করতে পারছি তাই না। আমি কিছু লাকিলি আমার কিছু ব্যবসা ছিল দেশে, মানে দেশের বাইরে যাওয়ার আগেই। সো ওখান থেকে আমার কিছু সেভিংস ছিল। এটা অনেক ইম্পোর্টেন্ট যে নিজের কিছু সেভিংস থাকা যাতে ১ম ৬ মাস ১ বছর নিজেকে সাপোর্ট করা যায়। আচ্ছা, আচ্ছা, মানে আপনি ওখানে যেয়েও খোঁজার টাইমটা পেয়েছেন। ওখানে গিয়ে খোঁজার টাইমটা পেয়েছি। হ্যাঁ, একটু সেভিংসটার অ্যামাউন্টটা ধরেন কথার কথা এট লিস্ট। ধরেন জার্মানির জন্য প্রতি মাসে এখন একটু ভেরি করতে পারে বাংলাদেশী টাকা আর ইউরোর মানে আপনি ওদেরটাই বলেন। ধরেন ৯০০-১,০০০ ইউরো একটা মানুষের প্রতি মাসে মানে বেয়ার মিনিমাম লিভিং এক্সপেন্স লাগবে। ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ স্টুডিও টাকা। অ্যাপার্টমেন্ট সহ। হ্যাঁ, হ্যাঁ। স্টুডিও অ্যাপার্টমেন্ট, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, হোস্টেল যেটাই বলেন ৮০০ থেকে ১,০০০ ইউরো লাগবে। তো ওই লাইভলিহুডটা যদি আপনি এনশিওর না করতে পারেন, আপনি কিন্তু জার্মান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন না। বিকজ জার্মান ইউনিভার্সিটি ম্যাক্সিমাম হলো টিউশন ফ্রি। আপনাকে all they want is just the amount of money ১ বছর চলার জন্য, সেটা আপনি ওইখানে ব্লক করবেন। ওই টাকাটা কিন্তু ওরা নিবে না। ওরা আপনার হয়ে একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবে এবং প্রতি মাসে আপনাকে প্রতি ১ মাস চলার জন্য যে ১,০০০ ইউরো লাগে সেটা আপনাকে ও দিবে। নাইস। সো এটা আপনার টাকাই, ও আপনাকে ১২টা ইনস্টলমেন্টে দিবে ১২ মাসের জন্য। সো আপনার যদি লিভিং কস্টের চিন্তা না থাকে এই ১২ মাস, আপনি যদি এটা আগেই করে যান, তাহলে তো আপনি ১২ মাস যদি নিজের উপর টাইম দেন, নিজের স্কিল আপ করার টাইম দেন, আমার তো মনে হয় না দুনিয়ার ডাম্বেস্ট পারসনেরও জবের অভাব হবে। বাট এটা আমরা করি না। আমরা গিয়ে চিন্তা করি আচ্ছা ওইটা আছে তো আছে, আমি আরো ১০ ঘন্টা জব করি।
10 ঘন্টা ডেলিভারি জব করি, অ্যামাজনে হেল্পিং এর জব করি, এই যে প্যাকেজিং এর। এখন অনেকের ক্ষেত্রে এটা আনফরচুনেট যে সে হয়তো ধার করে নিয়ে আসছে টাকাটা। হ্যাঁ, সো তার পে ব্যাক করা লাগবে। তার কথা আমি বলতেছি না, তার হয়তো ১ বছরের জায়গায় ২ বছর লাগবে। হ্যাঁ, কিন্তু যাদের আরকি অপরচুনিটিটা আছে যে এটা ধার করে আনি নাই, আমাকে আমার ফ্যামিলি সাপোর্ট দিছে, যাকে আমি ১ বছরে না পারি ৫ বছর পরে আমি ফেরত দিয়ে দিতে পারবো, বা অনেকের হয়তো ফেরত দিতেও হয় না তার বাপ-মাকে। আমি সবসময় নিজেরটা বিশ্বাস করি ভাই। ফ্যামিলি বলতে আপনি তো বলছেন আপনার ব্যবসা-বাণিজ্য দিয়ে আপনি গেছেন। ১ম এ হয়তো আপনার ব্যাচেলরস এ ইউ গট সাম সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি কজ আপনি ছোট ছিলেন। বাট আ আপনি নিজে তো ৫-৭ লাখ টাকা তো একটা মানুষের সেভিংস থাকার কথা। হ্যাঁ, এট লিস্ট মাস্টার্স লেভেলে যখন আপনি এক জায়গায় পড়তে যাবেন, প্লিজ ডোন্ট মাইন্ড। মানে থাকার কথা অনেকের আনফরচুনেটলি থাকে না। অনেকে ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ে, যেখানে সারাদিন পড়াশোনা করতে হয় ভালো রেজাল্ট করতে হলে, ওর হয়তো থাকবে না। কিন্তু আ আবার ইঞ্জিনিয়ারিং পড়াইলে কিন্তু অনেক কোচিং সেন্টারেও পড়ায়, অনেক টাকা ইনকাম করে অনেকে। সো আমার মতে সামহাউ ১ম ৬ মাস চলার জন্য নিজের ব্যাকআপ মানি নিয়ে বিদেশে যাওয়া উচিত। হ্যাঁ, নাইলে লাইফটা অনেক কষ্টের হয়ে যায়। হ্যাঁ, এবং আমি এখনো বিভিন্ন জার্মান গ্রুপে দেখি অনেক ভাই-বোন পোস্ট দেয় যে আমি খুবই কষ্ট হচ্ছে, আমি কোথাও কোনো জব পাচ্ছি না, আমাকে একটা ছোটখাটো হলেও জব জোগাড় করে দেন। এটা ইউরোপের অন্যান্য অনেক দেশে, ফিনল্যান্ড, এসব ঠান্ডার দেশগুলো, ওখানে জব পাওয়া যায় না, আউটডোরে করা যায় না। তখন কিন্তু এই কষ্টগুলা, এই স্ট্রাগল গুলা করে। সো আমার মতে এই ৬ মাসের সেফটি নেট নিয়ে যাওয়াটা বেস্ট ডিসিশন আরকি। অথবা আপনি যদি অলরেডি স্কিলড আপ থাকেন, তাইলে আপনি রিস্ক নিতে পারেন যে আমি গিয়েই জব ম্যানেজ করে ফেলতে পারবো। না, এত রিস্ক নেওয়া উচিত না। হ্যাঁ, হ্যাঁ। কালচারাল শক আছে। কালচারাল শক আছে, সবকিছু আছে, একটা সেটেল হওয়ার ব্যাপার আছে। আর আরেকটা জিনিস আমি আমাদের এডুকেশন সিস্টেমে যেটা ল্যাকিং দেখি, আমরা মনে করি যে বাংলা তো পারি, ইংলিশটা কোনোমতে পারলেই হবে। না। বাট দিস ইজ নট ইট। অ্যাট লিস্ট মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি না যাই, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলোতে না গেলে আমাদের অ্যাট লিস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখে যাওয়া উচিত যেই দেশে যাই। ধরেন জার্মানিতে গেলে জার্মান বা ফ্রেঞ্চ, স্পেনে গেলে স্প্যানিশ, কিছু একটা শিখে যাওয়া উচিত। এবং এই জিনিসটা আমাদের কেন এডুকেশন সিস্টেমে এখনো ইনক্লুডেড করে নাই এটা আমি জানি না, বাট ইট শুড বি ইনক্লুডেড ইন আওয়ার এডুকেশন সিস্টেম আরকি। ওকে, আমি হাসলাম অন্য কারণে। যাই হোক, হুম। এবার বুঝলাম এবার তাহলে বিদেশটা কার জন্য? হুম। কার জন্য? এতক্ষণ না বললাম যে এগুলো করতে চায় না, হ্যাঁ। যে সেভিংস দিতে পারবে না, যার ওই ব্যাপারটা নাই, তাহলে জন্য কার? আমি একটা থিওরি পড়ছিলাম, এটার বলে কম্পার্টমেন্টালাইজেশন থিওরি। হ্যাঁ, Got it. তোমার মাথাটাকে মাথা বা হার্টকে কম্পার্টমেন্টালাইজেশন করতে হবে, মানে ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করতে হবে। তুমি এখানে স্কিল আপ করে একটা জব পাওয়ার চেষ্টা করতেছো, ডু অর ডাই সিচুয়েশন। এই মাসের ৩০ তারিখের মধ্যে জব না পেলে নেক্সট মাসে তোমাকে দেশে পাঠিয়ে দিবে, অথবা তোমার বাসা ভাড়া দিতে পারবে না, বাসা থেকে বের করে দিবে, এরকমও তো হয় অনেক সময় সিচুয়েশন, খেতে পারবে না। হ্যাঁ, এরকম সিচুয়েশনে কিন্তু তুমি ফ্যামিলির জন্য ইমোশনাল হয়ে কাঁদতে পারবে না। না। তোমার ওইটাকে বটল আপ করে আরেক কোনায়, মাথার কোনায় ফেলে রাখতে হবে। তোমাকে ফোকাস করতে হবে যে আমি এই দেশে আসছি বিকজ আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাক, তাই না? ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই জন্যই বিদেশে যায়, অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে জমি জমা বেচে, They want যে a good life there, better হ্যাঁ, life. যে আমার দেশে লাইফে আমি হ্যাপি না, এই জন্যই তো আমি বিদেশে আসছি। Yes. এটা তো আমি শখ করে আসি নাই। হ্যাঁ, সো আমি যদি এখানে এসেও যেমন এরকম মানে অনেক সময় দেখবা বিভিন্ন দেশে কিছু বাংলাদেশি এরিয়া আছে, যেমন নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস আছে, এরকম কুয়ালালামপুরে বুকিত বিনতাং আছে। ওইসব জায়গায় এত সুন্দর ফ্ল্যাশি সিটিতে মানুষ যে কি নোংরা, মানে কষ্টের জায়গায় থাকে, এক রুমে ৫ জন ৬ জন, মানে হুইচ ইজ আনইমাজিনেবল, মানে তাহলে বিদেশে লাভটা কি তাহলে হলো? বিদেশ যে লাভ কি? তুমি ওইখানে গিয়েও যদি ১০ জনের সাথে ঘুমাইতে হয় আরো ঠান্ডায়। ঠান্ডার মধ্যে, মানে লো স্ট্যান্ডার্ড, মানে বাংলাদেশে যদি এখানে লাইফ স্ট্যান্ডার্ড থাকে, তুমি যদি আরো লাইফ স্ট্যান্ডার্ড ডাউনগ্রেড করে, তাহলে বিদেশে যাওয়ার দরকার কি তোমার জন্য? তাহলে বিদেশ না, ইউ ক্যান কাম ব্যাক অ্যান্ড ইউ ক্যান ডু বেটার ইন বাংলাদেশ মেবি। আমি যখন দেশের বাইরে গেছি, আমার প্রথম গোলটাই ছিল আমার লাইফটাকে আমি দেশে যেটা করছি ওর থেকে একটু আপগ্রেড করতে হবে। মানে আপগ্রেড যদি নাও পারি, দেশে আমি যেরকম লাইফ লিড করছি এর থেকে যাতে নিচে না নামে, এইটুক মানে সবার আমার মতে যে দেশের বাইরে যায় তার একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে এই গোলটা আমার সবসময় মাথায় থাকতে হবে। আর এই যে কম্পার্টমেন্টালাইজেশন বললাম, আমি ধরো দেশে থাকতে অনেক গান বাজনা করতাম, দেশের বাইরে গিয়ে আমি কিন্তু ৬ মাস ১ বছর গিটার ধরেই নাই, বিকজ
আমার তখন গোল ছিল যে আমার আগে এখানে লাইফটা সেট করতে হবে। বাট নাও ইউ হ্যাঁ। হ্যাভ ইউর কিবোর্ড, আমি দেখি মাঝে, মাঝে। হ্যাঁ, নাও আই হ্যাভ মাই কিবোর্ড আলহামদুলিল্লাহ। আমার গিটার আছে। আ আমি ওয়ার্ক ফ্রম হোম যেহেতু করি, যেহেতু আমার ক্লায়েন্টদের সাথে কল-টল করি বাসায় বসেই। কিছুক্ষণ মাথায় জট বেঁধে গেলে আমি পিছনে বসেই কিবোর্ড বাজাই। আমার মেয়ে আমার পাশে বসে থাকে তখন। মানে I prefer this kind of life. অনেকে ফ্যান্সি অফিসে, কর্পোরেট অফিসে স্যুট-টুট পরে বসে আ জব করে। এই যে আমি আজকে ব্লেজার পরে আছি, এটা মনে হয় বছরে ফার্স্ট টাইম পড়ছি। মোস্ট অফ দ্যা টাইম আমি একটা টি-শার্ট পরে, আমার ট্রাউজার পরে মানে আমার কমফোর্ট জোনে আমি অফিস করতে লাইক করি। আ সো আম এই যে নাভাল রবিকান্ত, তোমার আর আমার ফেভারিট একজন মানুষ, হ্যাঁ? ও একটা কথা বলছে যে, "তুমি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো, হ্যাঁ? কিন্তু ইউ ডোন্ট নো হাউ টু মেক ইউরসেলফ হ্যাপি।" হ্যাঁ, তুমি এইটাই জানো না যে তুমি নিজের লাইফটা অনেক মিজারেবল করে তুমি লাইফটা লিড করতেছো জাস্ট টু মেবি মেইনটেইন সোসাইটিস এক্সপেকটেশন। হ্যাঁ, বাট তুমি নিজে ভিতরে, ভিতরে হ্যাপি না। তাহলে তুমি কিসের ইন্টেলিজেন্ট হইলা? দিস ইজ সো ট্রু। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বেন্ড ইউর রিয়ালিটি টু ম্যাচ হোয়াট মেক্স ইউ হ্যাপি। এটা আমার বর্তমান লাইফ সিচুয়েশনের সাথে অনেক যায়। আমি সবকিছু তো শেয়ার করতে পারব না। দেয়ার আর সাম ইনসিডেন্টস যেগুলোর জন্য মানুষ ধরেন তার লাইফের একটা মেজর পোরশনের আর্নিং, ধরেন কথার কথা বিয়ের কথা যদি আমি বলি। তো বিয়েতে মানুষ যখন এত টাকা খরচ করে বাংলাদেশে, আমি নিজে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি লং টাইম। 2018-19 সালে ওয়েডিং টাচে আমি কাজ করতাম। 200 প্রায় 150-200 বিয়েতে কি হয়, হলুদে কি হয় আমি জানি। তো আমি দেখেছি মানুষ তার বাজেটের অনেক বাইরে চলে যায় যে দে ওয়ান্ট টু মেক দ্যাট ডে সো গর্জিয়াস। দে ওয়ান্ট টু মেক দেয়ার মানে স্পেশাল ডে এত গর্জিয়াস, যেটার কারণে তারা হয়তো মানে তার অনেক কষ্ট করতে হয়, তারপরে ওইটা এক্সপেন্সিভ, ওই লোন চুকাইতে হয় বা কোনো একটা কিছু বন্ধক রেখে তার করতে হয়। এই যে আপনি যেটা বললেন না ব্র্যান্ডিং, আমার কাছে কিন্তু আমার লাইফের ধরেন ম্যারেজ বা এগুলো স্পেশাল ইভেন্টের ব্যাপারে কিন্তু আমি একদম ক্লিয়ার যে আমি কি চাই, কি চাই না। একদম 100% ক্লিয়ার যে আমি কোথায় স্পেন্ড করব, কোথায় মানি। আমি একটা ম্যাকবুকে আমার সব সেভিংস খরচ করতে চাই। বিকজ দ্যাট ইস গোনা মেক মি মানি। কিন্তু আমি খুব দামি আউটফিটে খরচ করতে চাই না। এই জিনিসটা আমি আমার আশেপাশের মানুষকে একটা মজার বিষয়। ১ম এ মানুষ বুঝবে না। ১ম এ বুঝবে না, বাট আমার ১ম ল্যাপটপটা যখন কিনেছিলাম I took a loan from my father. তারপরে আমি ঈদের বোনাস পেয়েছিলাম এসে সবকিছু পাইল আপ করে I could afford that money. বাট এবং আপনাকে আমি বলছিলাম যে ভাই I brought that. বাট এখন সেকেন্ড ওয়ান এর ক্ষেত্রে কিন্তু আমার কারো কাছ থেকে নিতে হয় নাই। মানে I could afford it myself. সো জিনিসটা হচ্ছে যে এই যে সোসাইটির স্ট্যান্ডার্ড হ্যাপি, আরেকটা জিনিস বলেছিল ওই নাভাল রবিকান্তের পডকাস্টে যে আমার কাছে বইটাও আছে। এটা আমার নেক্সট লিডার্সের অফিসে দিয়ে দিছি আমি এখন পড়ে। "No one can tell you when to be at work." লাইন বলছিল না? সো ভেরি বিউটিফুল লাইন। হ্যাঁ, এটাই বলছিল। "No one can tell me when to be at work." অ্যান্ড আরেকটা জিনিস বলছিল যে আম "The future of work should be there will be universal disposable income and you can choose which project to take, what to work on, when to work on and the deliverables should be the main thing." এটা অনেক আগে 17 সালের মেবি পডকাস্টটায় বলছিল। সো আপনি কিন্তু ওরকম একটা লাইফ এখন লিড করতেছেন যে আপনার একটু আগে ইচ্ছা করছিল, আপনি মিটিংটায় জয়েন করছেন। তারপরে সারাদিনের জন্য you are free. You don't need to do anything else. সো এই ব্যাপারটাতে স্কিলের ব্যাপারে বলি। হাউ টু বি দ্যাট পারসন, এবং ওটার জন্য কয়েকটা জিনিস বলেন যেটা করলে মানুষ ওইখানে যেতে পারে। ধরেন বিদেশে বেশিরভাগ, বিদেশে বলেন না, দেশেও যখন আমি দেখি আই সি ভেরি লেস পিপল। এই যে আমরা এত বলি, এই যে আইভান সাদিক ভাইরা অনেক দিন ধরে বলতেছে স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট। অ্যাকচুয়াল স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা আসলে যদি একদম মোটা দাগে সহজভাবে বলতে চাই, সেটা কি যেটার মাধ্যমে একজন মানুষ তার এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে পারে। আপনি যেটা বললেন যে নাভাল রবিকান্ত যখন বলছে যে ইউ শুড নো হাউ টু বি হ্যাপি। হ্যাপি হওয়ার জন্য তো মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এখনো তো ইউনিভার্সাল ডিসপোজেবল ইনকাম আপনাকে সবাই দিবে এরকম তো আসে নাই। অনেক লম্বা কোয়েশ্চেন পেঁচাই বললাম। মেন উদ্দেশ্য হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড আপনার কাছ থেকে একটা ডিটেইল অ্যান্সার এটার ব্যাপারে। আপনার কি মনে হয় পার্সোনালি? হ্যাঁ, এখন ধরো মানে দেয়ার আর থিংস মানে ডিফারেন্ট ওয়েজ। ধরো তুমি একটা বিজনেস ওনার, তোমার কোর মানে স্কিলই হওয়া উচিত সেল, আর কিচ্ছু না। মানে তুমি জাস্ট ধরো আমি এজেন্সিটা চালাচ্ছি, আমার ওয়েবসাইট ক্লায়েন্ট আসে, সে বিভিন্ন ই-কমার্স সলিউশন চায়, টেকনিক্যাল সলিউশন, ওয়েবসাইট, অ্যাপ এগুলো চায়। আবার ধরো কেউ মার্কেটিং সলিউশন আমি আপসেল করার ট্রাই করি, তারপর তোমাকে নক দিই ফর মেটা অ্যাডস, গুগল অ্যাডস, আরও এসইও রিলেটেড মানে ইয়ার জন্য, অ্যাডভাইসের জন্য। তো তোমার কোর স্কিল হলো তুমি সেল করবা, কমিউনিকেট করে তুমি লোকটাকে কনভিন্স করবা তুমি আমার থেকে বেটার কাউকে পাবা না। আমি তোমাকে যেই প্রাইসে যেই টাইমিংয়ে বলতেছি
এইটা তুমি আমার থেকে তুমি ট্রাই করে দেখতে পারো। বাট মানে এইভাবে তো তুমি আর বলবা না। তুমি ওইভাবে তোমার সবকিছু পোর্ট্রে করবা যে, "দিস ইজ দ্য বেস্ট ডিল ইউ গট।" হ্যাঁ, এই। আর কিছু হওয়া উচিত না একটা ফাউন্ডারের। এই জিনিসটা এটা আমার আমি ক্লিপ কাটবো। হ্যাঁ। এটা খুব ভালো একটা কথা বলছেন। আচ্ছা। The founder's job should be how to sell his company, his product. His product or him as a person because তুমি founder face of the company. হ্যাঁ, যে এই লোকটাকে আমি কাজ দিছি, he will get things done. He will মানে no matter if he does it himself অথবা তার লোক আছে যে করে দিচ্ছে আরকি। মানে তোমার একটা গায়ে হইতে হবে যে যে এই উদয় he gets things তন্ময় ওকে মার্কেটিং নিয়ে বললে he will find people to get it done বা he will do it himself. এই জিনিসটা মানুষের মাথায় গেঁথে দেওয়া লাগবে তোমার ক্লায়েন্টের মাথায়। এইটা হইলেই আমি দেখছি মানে আমার এটলিস্ট লাস্ট ৩ বছরে ১৬৩ জন ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে। ছোট বড় সব মিলায় আরকি। যদি বলি আপনার Fiverr এর কথাটা একটু বলেন। ফাইবারে বর্তমানে আপনার সিচুয়েশনটা। ফাইবারে আমি মানে আল্লাহর রহমতে টপ রেটেড হইছি। আবার মাঝখানে আমি একটু ফাইবারে ছিলাম। ওই যে ইনঅ্যাক্টিভ ছিলাম কিছুদিন আমার বেবি হয়েছিল। তখন ওই যে রেসপন্স ঠিকমতো না করার কারণে ওইটা আমার আউটসোর্স করে দেওয়া উচিত ছিল। বাট ফাইবারের একটা প্রবলেম আছে। তুমি যদি আ অন্য লোকেশনে আরেকজনকে অ্যাক্সেস দাও, তখন অ্যাকাউন্ট লক হয়ে যায় বা ব্লকড হয়ে যায়। সো আমি ওই কমিউনিকেশনটা সবসময় আমি নিজে করি। কাজ অন্য কেউ করলেও ওইটা করি না। তো বেবি ছোট ছিল তখন অনেক সময় আমি রিপ্লাই দিতে পারি নাই। লো রেসপন্স রেটের কারণে আমাকে টপ রেটেড থেকে লেভেল 2 তে নামায় দিছে। বাট আ I wanted to make a point যে আপনি যখন এটা নিয়ে কথা বলতেছেন, আপনার ওইটার বলার অথরিটি আছে কিনা? এইজন্য আমি বললাম। কারণ অনেক নতুন মানুষ দেখবে। হ্যাঁ, ভাই হ্যাঁ। মাঝখানে আমি ভুলে যাবো। আমাকে একটু বলেন তো, এই যে আপনি বেবি হওয়ার পরে আপনি কি ওই কোম্পানি থেকে কোনো ছুটি পেয়েছিলেন? ছুটিটা আমি বলি জার্মানি আসলে বেশি ওয়েলফেয়ার কান্ট্রি আর ওরা বাচ্চা নেওয়ার জন্য খুবই এনকারেজ করে। সো ওদের সিস্টেমটা কি? তোমার বাচ্চার ২.৫ বছর হওয়া পর্যন্ত ইউ ক্যান টেক অ্যাজ মেনি লিভ অ্যাজ ইউ ওয়ান্ট। ওখানে কোনো লিমিট নাই। তুমি যদি একেবারে ফুললি টানা ১ বছরও না আসো বাচ্চার জন্মের, তোমার সেলারির 70% সরকার পে করবে। সো মানে ইটস দ্যাট নাইস এবং এটা তুমি ওরকম না করে ধরো বলতে পারো যে আমি সপ্তাহে ৩ দিন জব করব। ২ দিন আমি পারব না বিকজ আমার বাচ্চাকে টাইম দিতে হবে। তোমার ২.৫ বছর পর্যন্ত টাইম আছে। ইউ ক্যান ডিস্ট্রিবিউট উইথ ইউর স্পাউস অ্যাজ ওয়েল যে তোমার ওয়াইফ অর্ধেক টাইম নিবে, তুমি অর্ধেক টাইম ছুটি নিবে। এরকমও করতে পারো। আর মাদারদের জন্য আরো বেশি ওদের জন্য আলাদা পেইড লিভ থাকে সরকার থেকে প্লাস আরো বেনিফিটস থাকে আরকি যখন ওকে। যেটা আপনি বলতেছিলেন যে ক্লায়েন্ট জাস্ট সেল করার অ্যাবিলিটিটা থাকা উচিত এবং বিং দ্যাট পারসন যে আমার কাজটা করে দিতে পারবে যেকোনো একজনের মাধ্যম দিয়ে। এটা পর্যন্ত বলছি। তারপরে? হ্যাঁ, করে দিতে পারবে। এখন আরেকটা কোর স্কিল থাকা উচিত সেটা হলো আসলে এটাও নিজেকে সেল করা। ধরো তুমি একটা জব পেতে চাচ্ছ একটা ভালো কোম্পানিতে, হ্যাঁ? তোমার এই জব ডিটেইলসটা ভালোমতো পড়তে হবে। পড়ে তারপর বুঝতে হবে যে আমাকে যে ইন্টারভিউ করবে ও কি শুনতে চায় এটা তোমার প্রেডিক্ট করতে পারতে হবে। হ্যাঁ? তোমার নো ম্যাটার হোয়াট ইউ নো, নো ম্যাটার হোয়াট ইউ ক্যান ডু বা তোমার ইন্টারেস্ট নাই। তুমি যদি ওই জবটা পাইতে চাও, তোমার ইন্টারভিউয়ারকে কনভিন্স করার জন্য আ ও যা শুনতে চায় ওগুলো বলতে হবে। ইউ ক্যানট টেল হোয়াট ইউ থিংক। হ্যাঁ, এটা হলো মানে জব পাওয়ার আমার মতে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। এরপরে হয়তো টেকনিক্যাল নো হাউ তে গেলে তখন অবশ্যই তোমার টেকনিক্যাল স্কিল থাকা লাগবে। ধরো কেউ যদি কোডিং এক্সাম নিতে চায় ওইটা তো আর তুমি মানে ফেক করে পারবা না। বাট ফর আদার রোলস আমি দেখছি যে ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক ইউ নো ইট। Then you can apply yourself and know more about it. But first of all তোমাকে কনভিন্স করতে হবে ওই মানুষটা যেন তোমাকে মনে করে যে হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব। সো মোর অর লেস ব্যবসা করো, মানে জব করো। হ্যাঁ, যেহেতু ২ টাই মোটামুটি করার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে লাস্ট ৬-৭ বছরে। সো আমার এটা অবজারভেশন যে ইউ হ্যাভ টু নো হাউ টু সেল ইয়োরসেলফ টু দ্য পারসন যে তোমার সার্ভিসটা কিনতেছে। খুবই ইন্টারেস্টিং। সো দিস ইজ ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়েটর বিটুইন ডুইং লো পেইং জব টু হাই পেইং জব। যেমন আপনি একটা জিনিস খুব ইউজ করেন। আমি এটা আপনার তো আনইনটেনশনালিও করেন। বাট যেমন আমি সেলসের যেকোনো বইতে আমি শুনেছি যে স্মাইলিং ইজ ইম্পর্টেন্ট when you are doing a call. আমি দেখলাম কেবল কলে you are smiling. So this is মেবি হয়ে গেছে এখন অটোমেটিক্যালি।
ভাই লাস্ট ২ টা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে বর্তমানে আমাকে জার্মানিতে আপনি আছেন। জার্মানিতে যদি কেউ যেতে চায় তার সবচেয়ে বেস্ট ওয়ে কি? আন্ডারগ্রেড বর্তমান সিচুয়েশন আছে আন্ডারগ্রেড বা গ্র্যাজুয়েশনের পরে আপনি কোনটাকে বেশি প্রেফার করবেন? এবং যাওয়ার জন্য তার ১ম স্টেপ কি? অ্যান্ড ওখানকার বর্তমান সিচুয়েশন কি? কারণ ট্রাম্প তো বর্তমানে আপনি জানেন করার পরে সেটার জন্য সব জায়গাতে একটা ইমপ্যাক্ট আসতেছে। সো এইটা নিয়ে চলেন আমরা একটু কথা বলি। একটু মানে আমি যদি আরেকটু ব্যাক স্টোরি মানে এখন ওভারঅল ওভারভিউ চিন্তা করি, বাংলাদেশের স্টুডেন্ট ভিসা স্ট্যাটাস একটু কঠিন হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়াতেও কি যেন একটা হাই রিস্ক আইডেন্টিফাই করছে বাংলাদেশি ভিসা, বিকজ অনেকে ফেক ডকুমেন্টস দিয়ে স্টুডেন্ট ভিসা পেতে চাচ্ছে। ইউএসএতে তো জানোই ট্রাম্প যেটা কঠিন করে দিছে। ইউরোপেও আমি শুনছি, আই এম নট 100% শিওর, বাট কিছু দেশে ভিসা মানে স্টুডেন্টদেরকে অফার লেটারই দেয় না যদি শুনে যে বাংলাদেশ থেকে। সো এগুলো আমাদের জন্যই হয়েছে। আমরা হয়তো ফেক কাগজ দিছি, অনেক জায়গায় রুলস মানি নাই, অনেক কিছু করছি। স্টুডেন্ট ভিসায় গিয়ে তারপরে ভিসা ক্যানসেল হয়েছে, তারপর দেশে ফিরে আসি নাই। এইসব কারণেই তো অবশ্যই আমাদেরকে ফ্ল্যাগ করা হয়েছে। আর এমনিও ওভারঅল দুনিয়াতে এখন একটা এন্টি ইমিগ্রেন্ট ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, ইটস নট অলওয়েজ ইমিগ্রেন্টস ফল্ট। হ্যাঁ, পলিটিশিয়ানরাও লাইক ট্রাম্প অ্যান্ড আদার পলিটিশিয়ানস ইন ইউরোপ, এরাও ট্রাই করে যে নিজেদের শর্টকামিংসগুলো, নিজেদের ব্যর্থতাগুলা ইমিগ্রেন্টদের উপর দোষ দিয়েছে। ইমিগ্রেন্টরাই সব জব নিয়ে নিচ্ছে, ইমিগ্রেন্টরাই ইকোনমির ক্ষতি করতেছে। কিন্তু অন্যদিকে কিন্তু ইমিগ্রেন্টরা এসে ওদের ওই জবগুলো, লো পেইং জবগুলো না নিলে ওদের ইকোনমি চলতেছেও না। এই দেখবা যে ইউকেতে অ্যান্টি ইমিগ্রেন্ট প্রোটেস্ট অনেক কিছু হওয়ার কারণে অনেক মানুষ ইউকে ছেড়ে দিছে। এখন ইউকে হেভিলি লস সম্মুখীন হচ্ছে। তো ওভারঅল আমাদের সিচুয়েশনটা একটু টাফ। আমাদের পাসপোর্টটাও অনেক মানে দুর্বল হচ্ছে ডে বাই ডে। সো আমার মতে এখন যদি কেউ ইউরোপে পড়তে চায়, জার্মানিকে মানে এখনো অপশন হিসাবে রাখতে পারে, বিকজ ইটস ফ্রি টিউশন। পড়তে গেলে আসলে পড়ার মেন্টালিটি নিয়ে যাওয়া উচিত, এবং পড়ার পরে যদি ওইখানে জব নিতে পারে, ভালো স্কিলড হতে পারে, ওই ব্যাপারগুলা নিজের মধ্যে করা উচিত। বাট ইউ হ্যাভ টু নো যে জার্মানিতেও একটু লং টাইম লাগে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে বাংলাদেশ থেকে। আমি লং শুনছি টাইম ইন দ্য সেন্স কতটুকু? এখন ১.৫ বছর ২ বছরও লাগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে। সো অনেকে নাকি আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে অফার লেটার পাওয়ার ট্রাই করে, যাতে উইদিন দ্য টাইম যে ১.৫ সে বছর ম্যানেজ করে ২ ফেলতে পারে বছরের মধ্যে সবকিছু। অফার লেটার ম্যানেজ করে। অনেকে পারেও না। অনেকে এটাকে মনে করে যে এরা অফার লেটার ছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে দেখেই লংটা মানে কিউটা লং হয়ে যাচ্ছে। সো ওইটাও করা উচিত না। বিকজ আপনার অফার লেটার নাই কিন্তু আপনি আরেকজনের জায়গা মেরে বসে আছেন। তারপর দেখা যাবে যে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে তখন আপনি নিতে পারতেছেন না। তো এরকম বিভিন্ন মানে ইন ডিটেইলডে যদি যাই, জার্মান স্পেসিফিক সমস্যা আছে। অন্যান্য দেশেও যাওয়ার ক্ষেত্রে হয়তো এরকম ফেক ডকুমেন্ট দেওয়ার কারণে নাম খারাপ হয়। এবং আপনি যখন বিদেশে যাবেন, মানে যারা যাচ্ছে বা যাইতে চায়, তারা চিন্তা করবেন যে আপনি যদি আপনার ছোট ভাই বা আপনার নেক্সট যে আসবে বিদেশে তার ভালো চান, হ্যাঁ, তাইলে কিন্তু আপনাকে দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, অনেকে এটা নিয়ে হাসে যে দেশকে আবার রিপ্রেজেন্ট করবে গিয়ে। বাট ইটস দ্য সেম। আমি আমার কোম্পানিতে যদি ভালো পারফরম্যান্স দিই, তখনই ওরা চিন্তা করবে যে আচ্ছা এই কোম্পানিতে বাংলাদেশী একটা ছেলে আছে, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং এবং ও সবসময় ভালো কোয়ালিটি সলিউশন দেয়। যে কাজ কিন্তু ইন্ডিয়ানরা করে ফেলছে অনেক দিক দিয়ে। Oh ইন্ডিয়ানরা my গালাগালি God! সিইও মানে ইন্ডিয়ান হয়ে যাচ্ছে আমেরিকাতে যদি দেখেন বড়, বড় কোম্পানির। ইউ ক্যান মানে পলিটিক্যালি তুমি ইন্ডিয়ার অনেক কিছু লাইক না করতে পারো, হেট করতে পারো, ইন্ডিয়াকে যা ইচ্ছা তাই করো। ওদের এডুকেশন সিস্টেম ইজ ওয়ে সুপেরিয়র দেন আওয়ার্স। হ্যাঁ, ওদের ইউনিভার্সিটি, ওদের স্কুল, হ্যাঁ, ওদের সিস্টেম, এডুকেশন সিস্টেম, আমি জানি না ওরা কোচিং করে নাকি অনলাইন কোর্স করে, যেভাবেই হোক দে আর ভেরি স্কিলড। আমি যে কয়টা ডেভেলপারকে চিনি জার্মানিতে ভালো জায়গায় আছে, দে আর ওয়ে মোর স্কিল দ্যান এ রেগুলার বাংলাদেশি ডেভেলপার। হ্যাঁ, এক্সেপশন আছে অবশ্যই, ভালো ইন্ডিয়ানদের থেকেও ভালো ডেভেলপার হয়তো কিছু আছে বাংলাদেশে, বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। হ্যাঁ, এবং ওদের কমিউনিকেশনে দেখবেন ইংলিশ অ্যাকসেন্ট বাজে হইলেও বাট দে ক্যান স্পিক ভেরি গুড ইংলিশ মোস্ট অফ দেম। ইভেন আমি নিজেও যদি ওদের সাথে কম্পেয়ার করি, আমার মতো আরেকটা ডেভেলপারকে আমি চিনি, ইন্ডিয়ান একটা ছিল, ওর নাম নয়ন। তো ও গেছে, আমিও যে টাইমে গেছি ও সেই টাইমে মাস্টার্স করতে গেছে। ও মানে ও একজন প্রোগ্রামিং এক্সপার্ট, আমিও প্রোগ্রামিং মোটামুটি এক্সপার্ট, কিন্তু ওর জার্মানেও B1 B2 লেভেলের। হ্যাঁ, বাট আমি তখন জার্মানের একটা ওয়ার্ড বলতে পারি না। আমি একজনকে ফলো করি। এটা হচ্ছে আপনার পিক আপ লিমস নামে একটা চ্যানেল আছে। ওরা হচ্ছে দ্য গার্ল, উনি সাদিয়া, উনি হচ্ছে নিচে থাকে
কানাডাতে থাকতো ভ্যাঙ্কুভার। ওখান থেকে সে নেদারল্যান্ডের একটা ছেলের সাথে রিলেশনশিপ হয়। দেন শি মুভ টু নেদারল্যান্ড অ্যান্ড সে ২ বার আপনার হচ্ছে নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে ফেল করছে। শি ইজ ট্যালেন্টেড, শি ইজ এ ডায়েটিশিয়ান। ওনার মনে হয় ৪ মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে। সে বলতেছে যে মানে ভ্লগে বলতেছে, "টুডে আই এম গোইং টু বি গিভিং মাই B1" বাট সে তাও ফেল করছে। ইটস দ্যাট ডিফিকাল্ট। ইটস দ্যাট ডিফিকাল্ট। অবশ্যই একটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ যেটার সাথে ইংলিশ বা বাংলার তেমন কোনো মিল নাই। ইটস ভেরি হার্ড টু স্টাডি এবং ওইটার জন্য টাইম বের করে ওইটা আয়ত্ত করা অ্যান্ড দেন ওই মার্কেটে শাইন করা। আর ইফ ইউ আর এ মাল্টিলিঙ্গুয়াল পারসন, ইউ উইল গেট এ জব, ইউ উইল গেট বিজনেস ফর শিওর। আমি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু যদি আপনি পড়েন, এখানে ৪৬টা ভাষা পারত সে। আমার এটা তো খুব বড় ইন্সপিরেশন কাজ করে। ইফ আই এভার গেট টাইম ক্যান ইউ আই উইল ইমাজিন ডেফিনিটলি। হ্যাঁ। ৪৬টা ভাষা? নাহলে এটা তো ক্যারেক্টার প্রফেসর শঙ্কু ক্যারেক্টার। ও প্রফেসর শঙ্কু, আচ্ছা সরি, আমি ভাবছি সত্যজিৎ রায়। আচ্ছা। বাট তার ইংলিশ অনেক ভালো ছিল, ব্রিটিশদের মতো একদম। যাই হোক, লং স্টোরি শর্ট, আরো অনেক কিছু জিজ্ঞেস করতে চাই, বাট আমি ২-৩টা জিনিস তাড়াতাড়ি শেষ করি। এখন বর্তমানে জার্মানির ওভারঅল মানুষ কি অ্যান্টি ইমিগ্রেন্ট? আর জার্মানিতে সবচেয়ে বেশি বাহিরের কোন দেশের মানে কমিউনিটি বেশি? মানে পপুলেশনের দিক দিয়ে ইন্ডিয়া আমি বাদ দিলাম, ইন্ডিয়া তো অবশ্যই বেশি থাকবে। জার্মানি ইজ স্টিল এ ভেরি এমিগ্রেন্ট ওয়েলকামিং কান্ট্রি। আমি অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স, আমার ওয়াইফের এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। হ্যাঁ, অন্যান্য অনেক দেশের থেকে অনেক বেটার কান্ট্রি। রেসিস্ট মানুষ সব দেশেই কম বেশি আছে, বাট এখনো ব্যাপারটা ওই লেভেলে যায় নাই যে তারা অনেক অ্যান্টি ইমিগ্রেন্ট এবং ওই দেশে থাকাটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি একটা দেশের তুমি মানুষের ওভারঅল ক্যারেক্টারিস্টিক মানে সবকিছু তুমি বিবেচনা করতে পারবা, হাউ দে ট্রিট দ্য উইকেস্ট অফ দেয়ার ক্ল্যান। ঠিক আছে? সো আমাদের সবচেয়ে উইকেস্ট কারা চিন্তা করো, একজন প্রেগনেন্ট মহিলা আর একটা বাচ্চা, ছোট বাচ্চা। ইয়েস। হ্যাঁ, দেয়ার ইজ নো পথশিশু ইন জার্মানি, তাই না? একটা জার্মানিতে থাকা বাচ্চা মানে ওরা চিন্তা করে ইটস দ্য চিলড্রেন অফ ডয়েচল্যান্ড। হ্যাঁ, এবং ওরা ওকে যেভাবে সোশ্যাল প্রোটেকশন বলো, যেভাবে হোক, ওর অ্যাডাল্ট হওয়া পর্যন্ত ওকে দেখাশোনা করে। এবং এটা যদি বাপ মা না পারে, সোশ্যাল প্রোটেকশন থেকে দেখাশোনা করে। এবং ধরো প্রেগনেন্ট মানুষকে আমরা রাস্তাঘাটে ধরো ফরচুনেটলি আমার ওয়াইফকে যেভাবে মানুষজন গ্রিটিং করছে, কোনো একটা বাসে বা ট্রেনে উঠলে সিট ছেড়ে দাঁড়ায় গেছে, কোনো কিছুতে হেল্প লাগলে সবার আগে আমাদেরকে দিচ্ছে, বিকজ মানে দ্যাটস হাউ দে বিহেভ উইথ দ্য উইকার অফ দ্য ক্রাউড, তাই না? ওকে, 3 থিংস দ্যাট আ পারসন যে বাইরে যেতে চায় তার এখন থেকে করা উচিত, যার বয়স ১৯ বছর, এবং 3 থিংস তার একেবারেই করা উচিত না এখন থেকে। এটা করে আজকে আমাদের এই পডকাস্টটা শেষ করব। ওকে, 3 থিংস। আচ্ছা, সবার প্রথমে কমিউনিকেশন ভালো করতে হবে। যেই দেশে যাবে ওই দেশে কোন ল্যাঙ্গুয়েজ চলে ওটা জানতে হবে, যে ইংলিশ বা কালচারটা শেখা হয়ে যায়। আমিও জার্মান কালচার নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, বাট ওই দেখতে আপনি আমাকে এই যে সাথে পান্ডা সক্সের এসব বলতে যে ওরা কিন্তু অনেক ডিরেক্ট, তোমাকে ডিরেক্টলি বলবে, কিন্তু তুমি কিন্তু মাইন্ড করো না, আমাকে বলছিলেন। সবাই জার্মানরা মোটামুটি 80% মানুষের সাথে আমি মিট করছি, সবাই খুব ডিরেক্ট। হ্যাঁ, ভালো না হলে এই তোমার তো এটা ভালো হয় না, তুমি আরেকটু ভালো করতে পারতা। এক্স্যাক্টলি এভাবে বলবে, এরকম না ভাই আপনি আসলে ভালোই করছিলেন, কিন্তু এই জায়গাটা আমার মনে হয় একটু ইমপ্রুভ না। আই ডোন্ট থিংক দিস ওয়ার্কড আপ ওয়ে উই ওয়ান্টেড, বাট ইউ ক্যান ইমপ্রুভ। মানে শিট হলে বলবে ইটস শিট, আরো ভালো করো, আরো টাইম দাও এটার পিছনে, কিন্তু তোমাকে কাজের বাইরে জ্বালাবে না। হ্যাঁ, সো সবকিছুই আছে। সো 3 থিংস আগে বলি। ল্যাঙ্গুয়েজ, এমন একটা স্কিল থাকতে হবে যেটা তুমি জানো যে এইটা সেল করে আমি কিছু না কিছু করতে পারবো। তুমি যে সাইকেল চালাইতে পারো, তার মানে তুমি ডেলিভারি জব করতে পারবা স্টুডেন্ট অবস্থায়, ওইটাও ইজ এ গুড জব ওয়েন ইউ আর এ স্টুডেন্ট। হ্যাঁ, তুমি যদি কথা বলতে পারো, তুমি ওয়েটার জব করতে পারবা। আর যদি আরো ভালো চিন্তা করো, আমি কল সেন্টারে জব করতে পারবো, আমি একজন ভালো কোম্পানিতে ইন্টার্ন হইতে পারবো। মানে there is no limitation of how what you can be. ভাই ধরেন আমি একটু বুদ্ধি এরকম বলি, ধরেন আজকে বাংলাদেশের একটা কথা বসুন্ধরা গ্রুপের একটা ডেপুটি ম্যানেজার না, ধরেন যার বেতন 1,10,000 টাকা, 1,20,000 টাকা, 5 বছর চাকরি করেছে, ও এখন একটা ম্যানেজারিয়াল পোস্টে আসছে, ওর আন্ডারে একটা টিম আছে। এমন একটা জার্মান জব ইজ অনেক হাই পেইং, আমি জানি। এমন একটা জব যেন সুপারভাইজার, এরকম একটা জব পেতে কোর কয়েকটা স্কিল কি লাগতে পারে সেটা জানতে চাচ্ছি। মানে a good life there. হ্যাঁ, কমিউনিকেশন ভালো থাকতে হবে। তারপরে হইতে হবে, মানে রিলায়েবল হইতে হবে। হ্যাঁ, আমি এটা বললাম কিন্তু আমি ডেলিভার করতে পারলাম না, এইটা জার্মানিতে হবেই না। তুমি আন্ডার প্রমিস করো,
আচ্ছা ঠিক আছে এই কাজটা আমি ২ দিনে করতে পারি। তুমি বলো আমি ৫ দিনে করব। বাট মেক সিউর যে ৫ দিনের দিন তুমি এই কাজটা 100% ভালোভাবে করো। হ্যাঁ, মানে যেমন আমার ওয়েবসাইট আমি যখন জার্মান ক্লায়েন্টের কাজ নেই, আমি জানি এটার অনেকগুলা রিভিশন আসবে। বিকজ ওরা 100% না হওয়া পর্যন্ত ওরা করবে যে এই জিনিসটা 90% হইছে। আচ্ছা সমস্যা নাই এটা পরে ঠিক করব। পরে ঠিক করার কিছু নাই। ওদের যেটা ডান ওই যে আমরা Done, হ্যাঁ, হ্যাঁ। ডিসকাস করছিলাম যে উই ডিফাইন যে এই মোমেন্ট হলে আমি বলব 100% ডান। হ্যাঁ, সো ওইটা ডান। আর এই মোমেন্ট না হইলে ওইটা ডান না। ওকে, থার্ড? থার্ড হলো অবশ্যই ওপেন থাকতে হবে সবকিছুর জন্য। আমরা অনেক সময় অনেক চিন্তা করি যে আমি তো দেশে এইটা এভাবে করতাম। আমি তো দেশে এই জিনিসটা এইভাবে খাইতাম। তাই বলে আমি বলতেছি না হারাম জিনিস খাবা, মদ খাবা, ইয়া খাবা। বাট আ মানে আমি তো দেশে মানুষের সাথে এই বিহেভ করতাম। আমি তো দেশে বসে রাত ১০ টার আগে ঘুমাইতাম না। মানে ওপেননেস থাকতে হবে যেটা তোমার লাইফকে আসলে ভ্যালু এড করবে। ওকে, 3 things one should not do. ফার্স্ট অফ দ্য থিংস মানে যেই দেশে যাবো ওই দেশে গিয়ে একটা লিটল বাংলাদেশ বানানো যাবে না। ইন দ্য সেন্স আমি বলতেছি না যে ওখানে রেস্টুরেন্ট খোলা সরি, যাবে আমি না। মাঝখানে একটা কথা বলি। আমাদের কোম্পানিতে একজনকে নেওয়ার কথা হচ্ছিল। শি ইজ ভেরি স্কিলড। ওকে আমাদের গ্রুপে জাস্ট, আমি নাম বলা যাবে না কারণ অনেকে আমাকে দেখে যশোর থেকে, সব ওকে জাস্ট নামটা বলা হয়েছে যে আমাদের তো বর্তমানে এরা এখান থেকে এই হয়েছে, রিলিজ হয়েছে, ক্যান ডু ইউ ওয়ান্ট টু টেক হার? আমি আমার আরো দুজন কো ফাউন্ডার সঙ্গে সঙ্গে বলছে না, কারণ কি তিনজনের পয়েন্টই সেম। এ তার আশেপাশে পলিটিক্স করে তৈরি করে ফেলে নিজের একটা সাব গ্রুপ করে। আমার এই টিম এখন ভালো আছে, নতুন পোলা পায়, ওটা এখনো ইয়াং, আমাদেরকে অনেক পছন্দ করে, ঠিকমতো কাজ করে। ওরা দিলে ও যদি ছোট টিম বানায় ফেলে ওইখানে, ওভারঅল হিসাবে না, ফ্রিতে করলেও না। বলেন এবার। হ্যাঁ, সো ওইটাই এরকম মানে লিটল বাংলাদেশ করা যাবে না। আম এর মানে এই না যে তুমি বিজনেস করবা না, বাংলাদেশি রেস্টুরেন্ট, দোকান এগুলো খুলবা না, ওইটা বুঝাই নেই। বাট আমাদের যেগুলো নেগেটিভ ব্যাপার আছে ওইগুলা নিয়ে যাতে না যাই। যেমন আ মানে গ্রুপিং করে ফেলা যেকোনো জিনিসে বা আ রাস্তায় ময়লা ফেলে দেওয়া বা ওই দেশের একটা মানে নরমস আছে বা কালচার আছে যে এটা ইন সার্টেন ওয়ে করা উচিত। হ্যাঁ, ওইটা না করে ওইখানে আমরা রাত ১০টার পর লাফালাফি করলাম, চিল্লাচিল্লি করলাম। যেমন জার্মানিতে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোয়াইট আওয়ার অন উইকডে। তো ওই সময় তুমি চাইলেই মানে হলুদের ডান্স করতে পারবে না রাত ১২টার সময়। পুরান ঢাকায় আমি থাকতাম, বুঝছেন? আল্লাহ, বলেন। হ্যাঁ, আবার ধরো এই যে কয়দিন আগে অনেক কথাবার্তা হইলো যে 31st নাইটে এরকম যেকোনো যেখানে সেখানে ইয়া হইলে আগুন ধরে যায় বাড়িতে। অনেক পাখি মারা যায়, মানে বাচ্চা-কাচ্চা মারা যায়, অসুস্থ হয়। হ্যাঁ, এটা নিয়ে কথা হইছে যে একটা ডেজিগনেটেড জায়গা থাকতে পারে যে ধরো হাতিরঝিলের ওই ওয়াটার ফ্রন্টে আমরা সবাই আ ফায়ারওয়ার্কস করে আনন্দ করব। লোকজন, সিটির লোকজন সবাই দেখতে আসবে। হ্যাঁ, এটা হতে পারে। বা এরকম প্রতিটা এলাকায় একটা নির্দিষ্ট এলাকায় ফায়ারওয়ার্কস করব, ওইখানে আমরা সবাই ছাদে উঠে দেখব। বাট আমরা যদি সবাই যে যার বাড়িতে ফায়ার প্রোটোকল, কোনো বাচ্চাদের কথা চিন্তা না করে সবাই মানে কম্পিটিশন, আমি ওর চেয়ে বেশি করবো এরকম। আমি আমার ছাদ থেকে ফায়ারওয়ার্কস করব। সেই ফায়ারওয়ার্কস তো তোমার ছাদেই পড়ে আগুন ধরে যেতে পারে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আরকি। এই জিনিসগুলো মানে আমাদের মেবি আরেকটু আমাদের সবই আছে। আমরা অনেক ডেভেলপড একটা সিটি। মানে যদি ঢাকার কথা চিন্তা করি, অনেক ওয়েল ডেভেলপড সিটি সব মেট্রোতে উঠছিলেন? হ্যাঁ, না মেট্রোতে এখনো চড়া হয় নাই। আ আমার ভাই বলতেছিল নাবিল যে চড়বো। দেখি যাওয়ার আগে চড়বো। বাট ওভারঅল উই হ্যাভ এভরিথিং। হ্যাঁ, কোনো অংশেই বিদেশ থেকে কম না। বাট মেবি আমাদের সিভিক্স সবার জন্য না, বাট সিভিক সেন্সটা আরেকটু বেটার করলে ভালো হইতো। হ্যাঁ, আমার জাস্ট এইটাই মানে অনেকে বলে যে মানে দেশের বাইরে থেকে এসে নাক সিটকাচ্ছে বা আ নিজেকে বেশি, আমি নিজের কথা বলতেছি না। আমি জাস্ট বলতেছি আমরা সবাই, আমরা যদি আরেকটু সিভিক সেন্স থাকে আমাদের মধ্যে, আরেকটু সবার প্রতি সহনশীল হই, আরেকটু মানে লেস chaotic হই, বিভিন্ন ব্যাপারে একটু ধৈর্যশীল হই। ধরেন দেশে আসছি, প্লেন থামার আগেই আ উঠে কয়েকজন একদম সিট উঠে বেল্টেড। বেল্টে তারপর এয়ার হোস্টেস স্যার প্লিজ সিট। এই জিনিসটা যাতে মানে এই জিনিসটা একবারও হয় নাই, এরকম কখনো হয় নাই আমার সাথে। মানে এটা আর এটা কেন শুধু দুবাই টু ঢাকার ফ্লাইটে হবে? এটা জার্মানি টু দুবাইয়ের ফ্লাইটে এটা কেন হয় নাই? যে ওইখানে কেন বসতে বলা লাগে নাই? মোবাইল বন্ধ করতে বলা লাগে না? মানে হ্যাঁ, ইয়েস, ইয়েস। হ্যাঁ, আমি জানি যে মেবি ওই প্লেন টেক অফ করার সময় মোবাইলে কথা বলা ইজ নট এ বিগ ডিল। এটা আসলে অত ক্ষতি হয় না বা কিছু না। বাট রুলস। ইটস আ রুল।
এরোপ্লেন মোড দিয়ে দিলেই তো হয়। এয়ারপ্লেন মোড দিয়ে দাও। ওই সময় তোমার ইমোতে ভিডিও কল করে দেখাইতে হবে কেন? তাই ইমো আমি ইউজ করিনি কখনো। যাই হোক, দ্যাটস বিং সেইড, আমাদের লাস্ট একটা ডিরেক্ট কোয়েশ্চেন, বাংলাদেশ থেকে কারো দেশের বাইরে মুভ করা উচিত কি উচিত না? এইটা হবে আমাদের টাইটেল, এটা ওকে ইউজ করবো। অবশ্যই করা উচিত। যদি তুমি একটা ভিশন থাকে যে দেখো যে আমি দেশের বাইরে এইরকম একটা লাইফ চাই। আমি একটু হ্যাসেল ছাড়া বিভিন্ন দেশ ভ্রমণ করতে চাই। আমি একটু আ অন্যান্য কালচার এক্সপেরিয়েন্স করতে চাই। ইটস নট অনলি অ্যাবাউট যে লিভিং ইন এ সিটি টাকা যে হবে পকেটে। আমি জ্যাকসন হাইটস এ গিয়ে থাকবো। ওইখানেই আমি ওর বাইরে আর কোথাও যাব না। মানে আমি জীবনে জ্যাকসন হেড যদি কোনোদিন ইউএসএ যাই, আমি জ্যাকসন হেডে থাকবো না। না, না, অনেক আমি সুন্দর অস্ট্রেলিয়া জায়গা, চলে অনেক যাবো। মজার রেস্টুরেন্ট আছে। না, সুন্দর আমি জায়গা। অনেক ভিডিও দেখতে চাই। আমি জাস্ট বলতেছি, এটা তো জাস্ট একটা এক্সাম্পল। এরকম সব দেশেই যেখানে বাঙালি এরিয়া আছে ওইখানে একটা জ্যাকসন হাইটস আছে। তো শুধু যেন আমার লাইফটা ওই গণ্ডির মধ্যে না থাকে। হ্যাঁ, এ যেহেতু দেশ থেকে বের হয়ে গেছি, we have to see everything. আজকে আমার সাথে এরকম হইছে। পাঠাও রাইডার একজন আসার সময় আমি অনেকগুলো ক্যানসেল করতেছিল বলছি। একজন আমাকে মানে মানুষের সেন্স ভাই কি বলবো? উনি ভাই আপনি যেখানে আছেন ওইখান থেকে তো আমার ইউটার্ন নিতে হবে। আপনি একটু কষ্ট করে ঘুরে এই পাশ দিয়ে কাঁচা বাজারে আসেন। আমি বলছি ভাই কাঁচা বাজার এখান থেকে ৭০০ মিটার। হ্যাঁ ভাই একটু ঘুরে আসেন। আমি বলছি তাহলে আমি পাঠাও কেন রাইড করতেছি? আমি যদি ৭০০ মিটার ঘুরে ওই পাশে আপনার পর্যন্ত আসি, আপনি ক্যানসেল করেন, পরে আমি ক্যানসেল করে দিছি। সো ব্যাপারটা ওরকম হয়ে গেল। সেই যদি যে আমি ওখানে যে সেম সবাই যে যার মতো করে মানে করে ফেলতে চায়, মানে বেন্ড করে ফেলতে চায় সবকিছু যে আমার মতো হোক। জি। মানে আমি যে সার্ভিসটা দেওয়ার কথা বলছি বা প্রমিস করছি, ওইটা কেন জানি আপ টু দ্য মার্ক হয় না। বাংলাদেশে কিন্তু অনেক কিছুর দাম অনেকটা ইউরোপের সমানই। হ্যাঁ, আপনি হ্যাঁ, ইউনিমার্টে যান, আপনি কিনবেন, ক্যাপসিকাম কিনবেন, কিনবেন, বুঝতে পারবেন। ওহ মাই গড! হ্যাঁ, ইম্পোর্টেড আইটেমস, হ্যাঁ। কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা কেন জানি নাই। এট দ্য এন্ড অফ দ্য ডে কেন জানি মনে হয় না আচ্ছা worth it. এই জিনিসটা কিনছি, এটা worth it হইছে। দ্যাট বিং সেইড, আমরা আজকে শেষ করতেছি। আমাদের পডকাস্টটা দেখে এটলিস্ট বলে ওয়ার্থ ইট, তাহলে আমি খুশি হয়ে যাব। আর হচ্ছে আমাদের আগের পডকাস্ট আমরা যেটা আপলোড করেছিলাম আমাদের এই চ্যানেলেই পাবেন, আমি আই বাটনে দিয়ে দিব। এবং আজকে আমরা কথা বলেছি একটা মানুষ যে দেশের বাইরে যেতে চায়, আমিও এরকম চিন্তা ভাবনা করি মাঝে মাঝে, তার আসলে কীভাবে চিন্তা ভাবনা করা উচিত, কী কী স্কিল করা উচিত, এবং এমন জিনিস নিয়ে বিভিন্ন ভিসা কনসালটেন্সি লোকের কাছে যাওয়ার চেয়ে যে বিদেশ থাকে, যে কালচারগুলো এক্সপিরিয়েন্স করছে, জিরো থেকে বিল্ড করতেছে এবং ভালো করছে, এমন মানুষের কাছে জিজ্ঞেস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো থ্যাংকস ফর কামিং, প্রবাবলি সাইনিং অফ। নেক্সট ইয়ার হয়তো আমরা আবার পডকাস্ট রেকর্ড করব। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর জাস্ট একটা কথা বলে শেষ করব যে বিদেশে যাওয়ার সময় অনেকেই অনেকভাবে স্ক্যাম হয়, অনেক টাকা খরচ করে ফেলে। একটু ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েন। যেখানে সেখানে যেকোনো এজেন্সিতে টাকা ঢেলে লাইফের কষ্টার্জিত টাকাগুলো নষ্ট করেন না আরকি। একটু দেখে শুনে করা উচিত আরকি। আচ্ছা, আপনি বললেন, আমি শর্ট একটা জিনিস বলি। আমাকে যেমন রিসেন্টলি একজন গেছিলাম এক জায়গায়, উনারা আমাকে কি বলছে শুনলে তো অবাক হয়ে যাবেন। এটা জানি না রাখবো কিনা। উনি আমাকে বলছে যে, "ভাই যেয়ে ওখানে বলতে হবে যে আমার দেশে রাজনৈতিক অসুবিধা আছে।" এই বলে ওখানে থেকে যাইতে হবে। থেকে যেয়ে করতে হবে। হাসব্যান্ড ওয়াইফ যদি কোনোভাবে বলতেছে আপনার সাথে যদি আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন, তাহলে উনি ম্যাকডোনাল্ডসে কাজ করবে, এত টাকা ইনকাম হবে, আপনি কাজ করবেন, আপনার এত টাকা হবে। ওইখান থেকে ৩ মাসই করলে আপনার যে টাকা হবে, ওই দিয়ে আপনি দেশে ঘুরে যেতে পারবেন। ওইখানে ১ম এ আসতে দিবে না, কিন্তু পরে আপনার কি সব সিস্টেম বলল। এইভাবে করে আমি তো এগুলো যাওয়া আসা করি। আমি চিন্তা করতেছি যে আমি ওখানে যদি অ্যাসাইলামে চলে যাই, আমি তো এতটুকু তো বুঝি, তাহলে আমি আমার দেশে তো আমার বাবা, আমার আল্লাহ না করে আমার বাপ যদি মারা যায়, আমি দেখতে আসবো কি করে? এটাই তো। আর মানে যে লোকটা এত কমপ্লেক্স ভাবে চিন্তা করছে সে তো নিশ্চয়ই স্মার্ট। হ্যাঁ? সে জিনিসটা আরো স্মার্ট জিনিসে কাজে লাগাইলে এত লুপহোল খোঁজা লাগতো না। এমনি সে ভালো লাইফ। আমার তো এমন না যে আমার জীবন মরণ সমস্যা আমার জিতে হবে। যাই হোক। সো আপনারা দেখেন, আর আমাদের আরো এরকম অনেক এপিসোড আছে যেগুলো আমরা ডিফারেন্ট জিনিস নিয়ে কথা বলি। অ্যান্ড আমাদের এপিসোডগুলো আমরা অনেক ক্যাজুয়াল করি, খুব স্ট্রাকচার স্ক্রিপ্ট অনুযায়ী করি না। সো দেখার পরে আপনাদের ফিডব্যাকগুলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন। থ্যাংক